আপনি হয়তো ভাবতে পারেন পৃথিবী চালায় আমেরিকার প্রেসিডেন্ট, ইউরোপের শক্তিধর নেতারা, রাশিয়া কিংবা চীনের ক্ষমতাধর শাসকরা। আবার অনেকে মনে করতে পারেন ইলন মাস্ক, ট্রাম্প, শি জিনপিং কিংবা পুতিন এরাই দুনিয়ার আসল নিয়ন্ত্রক। কিন্তু বাস্তবতা অতটা সহজ নয়, কারণ ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর রূপ কখনোই মঞ্চের সামনে দাঁড়িয়ে কথা বলে না। সে থাকে সবসময় পর্দার আড়ালে। আর সেখানে যে খেলা চলে তা অস্ত্র, বোমা অথবা বন্দুক দিয়ে নয়। তার অস্ত্র হচ্ছে টাকা, আর সেই টাকার সবচেয়ে মারাত্মক রূপ হচ্ছে সুদ। আজ আমরা এমন এক পরিবারের গল্প জানবো যারা প্রমাণ করে দিয়েছে সুদ দিয়ে শুধু মানুষ নয়, রাজা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমনকি পুরো দেশকেও নিয়ন্ত্রণ করা যায়। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এই পরিবারের নাম হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। গল্পের শুরুটা 18 শতকের জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। ইহুদিদের জন্য নির্দিষ্ট ছোট্ট নোংরা এক গলিতে বাস করতেন এক সাধারণ মানুষ, নাম মায়ার আমশেল রথচাইল্ড। তিনি পেশায় ছিলেন পুরনো কয়েন আর নোট কেনা বেচায়। অবস্থায় এমন ছিল যে লোকজন মনে করত কোনো রকমের খেয়ে পরে বেঁচে থাকলেই বড় কথা। কিন্তু মায়ার আমশেলের চিন্তা ছিল ভয়ঙ্কর রকমের আলাদা। তিনি শুধু বড়লোক হতে চাননি, তিনি চেয়েছিলেন এমন এক অর্থনৈতিক রাজত্ব যার কোনো সীমানা নেই, যার কোনো পতন হবে না। মায়ার বুঝেছিলেন এক শহরে থাকলে শক্তি সীমাবদ্ধ থাকে, তাই তিনি জীবিত অবস্থাতেই 5 ছেলেকে 5টি ইউরোপের গুরুত্বপূর্ণ শহরে পাঠিয়ে দেন। প্রথম ছেলে লন্ডন, দ্বিতীয় ছেলে প্যারিস, এভাবেই ভিয়েনা, নেপলস, ফ্রাঙ্কফুর্ট, 5 শহরে 5 ছেলেকে পাঠিয়ে দেন তিনি। বাইরে থেকে সবাই ভাবলো পরিবারটা ভেঙে ছড়িয়ে পড়েছে, কিন্তু বাস্তবে তারা গড়ে তুলেছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি হিউম্যান ইনফরমেশন নেটওয়ার্ক সিস্টেম। নিজস্ব ঘোড়সাওয়ার, নিজস্ব বার্তাবাহক এবং নিজস্ব কোডিং ভাষা। যে খবর সরকার পেত এক সপ্তাহে, সেই খবর রথচাইল্ড ফ্যামিলির সদস্যরা পেত মাত্র একদিনে। কখনো কখনো যুদ্ধ শেষ হওয়ার আগেই রথচাইল্ড ফ্যামিলির সদস্যরা তথ্য পেয়ে যেত কে হেরেছে এবং কে জিতে গিয়েছে। 1815 সাল ইউরোপের ভাগ্য নির্ধারণ হবে এক যুদ্ধের মাধ্যমে, ওয়াটারলু যুদ্ধ। নেপোলিয়ন জিতলে বদলে যাবে বিশ্ব, আর হারলে ধসে পড়বে তার সাম্রাজ্য। লন্ডনের স্টক মার্কেট আতঙ্কে কাঁপছে, মানুষ দিশেহারা। আর ঠিক তখনই নাথান রথচাইল্ড যুদ্ধের ফলাফল জেনে ফেললেন সরকারি ঘোষণার আগেই। কিন্তু তিনি উল্লাস করলেন না, বরং তিনি করলেন এমন কিছু যা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর্থিক চাল হিসাবে পরিচিত। তিনি স্টক মার্কেটে গিয়ে নিজের শেয়ার বিক্রি করা শুরু করলেন। মানুষ ভাবতে শুরু করলো নাথান বিক্রি করছে মানে নেপোলিয়ন জিতে গিয়েছে। প্যানিক ছড়িয়ে পড়লো চারিদিকে, সবাই শেয়ার বিক্রি করতে লাগলো, বাজার ভেঙে পড়লো। আর সেই ধ্বংসস্তূপের মধ্যেই নাথান নিঃশব্দে ধীরে ধীরে সব শেয়ার পানির দামে কিনে নিতে থাকলেন। পরদিনই খবর এলো নেপোলিয়ন হেরে গিয়েছে, শেয়ারের দাম আকাশ ছুঁই ছুঁই। একদিনে রথচাইল্ড পরিবার ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো। এরপর রথচাইল্ডরা শুধু ধনীই থাকেননি, তারা হয়ে উঠেছিলেন রাজাদের ব্যাংকার। যুদ্ধ লাগলে ঋণ রথচাইল্ডের কাছ থেকে নেওয়া হতো, রেললাইন বানাতে ঋণ রথচাইল্ডের কাছ থেকে নেওয়া হতো, সুইস খাল রাষ্ট্র পরিচালনা, এমনকি স্বাধীনতার অর্থায়নও ব্যাংক লোনের মাধ্যমে হতো। দেশ স্বাধীন হয় কিন্তু ঋণের শিকল থেকে মুক্ত হয় না। রথচাইল্ড ফ্যামিলির সবচেয়ে বড় শক্তি ছিল গোপনীয়তা। পরিবারের বাইরে কেউ জানতো না আসল হিসাব, নিজস্ব কোডিং, নিজস্ব নিয়ম নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকত। আজ তারা ফোর্বসের তালিকায় নেই, কারণ তারা সামনে নেই। তারা আছে ব্যাংকের পেছনে, বিনিয়োগের ভেতরে, আর সিদ্ধান্তের অদৃশ্য জায়গায়। তাহলে প্রশ্ন আসে, ইসলাম কেন সুদকে এত কঠোরভাবে হারাম করেছে? কারণ সুদ মানে অন্যের দুর্বলতাকে পুঁজি করা, ব্যবসা মানে ঝুঁকি, শ্রম আর ন্যায্য লাভ, আর সুদ মানে নিরাপদ দূরত্বে বসে লাভের অংশ গোনা। আজকের ব্যাংকিং সিস্টেমে গরিব মানুষ সারা জীবন কিস্তি দেয়, আর সিদ্ধান্ত নেয় কিছু মানুষ এসি রুমের বসে। এই কারণেই কোরআনে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ সুদ একটি সমাজকে ধীরে ধীরে পঙ্গু করে দিতে পারে। ধনী হওয়া দোষের নয়, ইসলামে বহু ধনী মানুষ ছিলেন, কিন্তু তারা ধনী হয়েছিলেন মানুষের উপকার করে।
ঋণের ফাঁদে ফেলে নয়। আপনি হয়তো ভাবছেন আমি এসব জেনে কি করব, জানতে হবে, কারণ আপনি যদি সিস্টেম না বোঝেন তাহলে আপনি নিজেই এই সিস্টেমের একটা দাবার গুটি হয়ে যাবেন।